আন্তর্জাতিক সম্পর্ক প্রথম অধ্যায়। আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা। এভলিউশন অফ সাম কি কনসেপ্টস অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। সমাজবিজ্ঞান সোশ্যাল সায়েন্স পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য হল আন্তর্জাতিক সম্পর্ক। দর্শন, ইতিহাস, অর্থবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, রাজনৈতিক সমাজবিদ্যা প্রভৃতি শাস্ত্রের সমষ্টিকেই বলা হয় সমাজবিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স। আন্তর্জাতিক রাজনীতি তথা আন্তর্জাতিক সম্পর্ক প্রথম দিকে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্ককে গড়ে তোলার প্রচেষ্টা শুরু হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে তা একটি পঠন পাঠন ও গবেষণাযোগ্য বিষয় হিসেবে অর্থাৎ একটি পৃথক শাস্ত্রের মর্যাদা লাভ করতে সমর্থ হয়েছে বলে অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশারদ অভিমত ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক সম্পর্ক কেবল পূর্বোক্ত রাষ্ট্রীয় কর্মকর্তাদের বা স্টেট অ্যাক্টরসদের নিয়েই আলোচনা বা বিশ্লেষণ করে না, সেই সঙ্গে অরাষ্ট্রীয় কর্মকর্তাদের বা নন স্টেট অ্যাক্টরসদের নিয়েও আলোচনা করে, যেমন জাতিসংঘ বা লিগ অফ নেশনস, সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনস এবং আঞ্চলিক সংস্থাসমূহ বা রিজিওনাল অর্গানাইজেশনস প্রভৃতি হল অরাষ্ট্রীয় কর্মকর্তাদের উদাহরণ। বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে এদের ক্রিয়াকলাপ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে রাষ্ট্রীয় কর্মকর্তাদের ভূমিকা পূর্বাপেক্ষা অনেকখানি হ্রাস পেয়েছে বলে হফম্যান, মোর্স, কুপার, ব্রাউন প্রমুখ আন্তর্জাতিক সম্পর্ক বিশারদরা মনে করেন। বিশ্ব রাজনীতির উপর নিয়ন্ত্রণ এবং সুতীব্র প্রতিযোগিতার সূত্রপাত ঘটার কারণে রাষ্ট্রগুলি জোট গঠন করে নিজেদের শক্তিকে সংহত করার কাজে মনোনিবেশ করেছে। বিশ্বের একমাত্র সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের প্রভাব প্রতিপত্তি রোধ করার জন্য ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সেন্টো, সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন এবং সিয়াটো, সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন প্রভৃতি আঞ্চলিক শক্তিজোট গড়ে তুলেছিল। অন্যদিকে আত্মরক্ষার প্রয়োজনে সোভিয়েত ইউনিয়নও সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির সঙ্গে সম্পাদন করেছিল ওয়ারশ চুক্তি বা ওয়ারশ প্যাক্ট দিয়ে। কিন্তু ভারত, ইন্দোনেশিয়া, ঘানা প্রভৃতি রাষ্ট্রের নেতৃবৃন্দ ওই দুটি শক্তিজোটে যোগদান না করে যে আন্দোলন গড়ে তুলেছিলেন তা জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইন্ড মুভমেন্ট নামে পরিচিত। আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন সংজ্ঞা। ভেরিয়াস ডেফিনেশনস অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ক একটি পৃথক শাস্ত্রের মর্যাদা লাভ করলেও তার কোনো সুনির্দিষ্ট ও সর্বজনগ্রাহ্য সংজ্ঞা নেই। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে স্ট্যানলি হফম্যান বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের মতো আন্তর্জাতিক সম্পর্কের সাম্প্রতিক সংজ্ঞাকে কেন্দ্র করে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে, তাই আলোচ্য বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক এখনও সুষ্ঠু ও সুঠাম রূপ পরিগ্রহ করতে পারেনি। হফম্যানের মতো SF ডান, ফ্রেডরিক হার্টম্যান, কুইন্সি রাইট, নিকোলাস পাইকম্যান, পামার ও পার্কিন্স এবং KJ হোলস্টিও নিজেদের নিজস্ব সংজ্ঞা দিয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্কের জন্য। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল জন হাউস্টনের দেওয়া সংজ্ঞা। জন হাউস্টন বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা আন্তর্জাতিক সম্মেলন, কূটনীতিবিদদের গমনাগমন, চুক্তি সম্পাদন, সৈন্যবাহিনী নিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রসার সহ বহু অবিচিত্র বিষয় নিয়ে আলোচনা করে। বিভিন্ন মানব গোষ্ঠীর ভাবধারা ও মতাদর্শও এসব বিষয়ে অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক সম্পর্কের সাধারণ সংজ্ঞা। জেনারেল ডেফিনিশন অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। উপরিউক্ত সংজ্ঞাগুলির ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্কের একটি সাধারণ সংজ্ঞা নির্দেশ করা যেতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক হল এমন একটি বিষয়
যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক, অরাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠান, ক্ষমতা, রাজনৈতিক মতাদর্শ, যুদ্ধ ও শান্তি, নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক সংগঠন, স্বার্থগোষ্ঠী, জনমত, প্রচার, কূটনীতি, বিশ্ব বাণিজ্য, সন্ত্রাসবাদ, বিশ্ব পরিবেশ প্রভৃতির মতো প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। অনেক সময় আন্তর্জাতিক সম্পর্ককে আন্তর্জাতিক রাজনীতির সমার্থক বলে মনে করা হয়। এর ফলে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধির প্রশ্নে বিভ্রান্তি সৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকে। হ্যান্স মর্গেনথাউ তার সুবিখ্যাত গ্রন্থ পলিটিক্স অ্যামং নেশনস সেটিতে আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তে আন্তর্জাতিক রাজনীতি অভিধাটি ব্যবহার করার ফলে এই বিভ্রান্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। কিন্তু পামার ও পার্কিন্স, হলস্টি, স্লেচার প্রমুখ আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন। স্যার সেসিল ভি ক্র্যাব 7টি বিষয়কে আন্তর্জাতিক রাজনীতির আলোচ্য বিষয়সূচির অন্তর্ভুক্ত করেছেন। এগুলি হল: 1. রাষ্ট্রের অস্তিত্ব বজায় রাখার উপায়। 2. রাষ্ট্রের লক্ষ্য নির্ধারণের উপায়। 3. নিজেদের লক্ষ্য পূরণের জন্য রাষ্ট্রসমূহ কর্তৃক অনুসৃত পদ্ধতি। 4. নিজেদের লক্ষ্য পূরণের জন্য রাষ্ট্রসমূহ কর্তৃক অনুসৃত কর্মসূচি নির্ধারণের প্রক্রিয়া। 5. নিজেদের লক্ষ্য পূরণের পথে প্রতিবন্ধকতাগুলিকে অপসারণের পদ্ধতি। 6. জাতীয় লক্ষ্য পূরণের জন্য রাষ্ট্রসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বিরোধিতামূলক সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া। এবং 7. সমাজের লক্ষ্য পূরণের জন্য রাষ্ট্রের ভূমিকার পরিবর্তন প্রক্রিয়া। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য। ডিফারেন্স বিটুইন ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স। 1. পরিধিগত পার্থক্য। আন্তর্জাতিক সম্পর্ক বহু ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়গুলি যেমন এর আলোচ্য বিষয়সূচির অন্তর্ভুক্ত, তেমনি অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ সংক্রান্ত এবং অন্যান্য বিষয়ও তার আলোচনা ক্ষেত্রের মধ্যে পড়ে। তাছাড়া অরাজনৈতিক বিষয়গুলিও এর অন্তর্ভুক্ত। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি কেবল রাজনৈতিক বিষয় নিয়েই আলোচনার পক্ষপাতী। পামার ও পার্কিন্স বলেছেন যে আন্তর্জাতিক রাজনীতির তুলনায় আন্তর্জাতিক সম্পর্ক অনেক বেশি ব্যাপক। হলস্টির মতে আন্তর্জাতিক সম্পর্ক পররাষ্ট্রনীতি থেকে শুরু করে রাজনৈতিক প্রক্রিয়া, আন্তর্জাতিক নীতিবোধ, আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক পর্যটন ও মানবজাতির কল্যাণ সাধনের নানাবিধ উপায়ে প্রভৃতি নিয়ে আলোচনা করে। কিন্তু সরকার কর্তৃক গৃহীত নীতি ও কর্মসূচির বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিকে আন্তর্জাতিক রাজনীতি বিচার বিশ্লেষণ করে থাকে। রাজনীতিকে আন্তর্জাতিক কর্মসূচির একটি অংশ বলা হয়। C.F. অলগার বলেছেন, আন্তর্জাতিক রাজনীতিকে আন্তর্জাতিক সম্পর্কের একটি উপ আলোচনা ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা যায়। আলোচনার বিষয়বস্তুগত ক্ষেত্রে পার্থক্য। আন্তর্জাতিক রাজনীতি প্রধানত বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ক্ষমতাকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা, বিরোধ ও সংঘর্ষ নিয়ে আলোচনা করে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বলতে সহযোগিতা ও প্রতিযোগিতা, শত্রুতা ও মিত্রতা, সংঘর্ষ ও সমন্বয় প্রভৃতিকে বোঝায়। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা ও সংঘর্ষ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক যেমন আলোচনা করে, তেমনি রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, মিত্রতা
ও সমন্বয় সাধনের বিষয়গুলিও তার আলোচ্য বিষয়সূচির অন্তর্ভুক্ত। সুতরাং বলা যায়, আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়বস্তু যথেষ্ট ব্যাপক হলেও আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ। তবে একথা সত্যি যে আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কের একটি অংশ বলে বিবেচিত হলেও এই অংশটিকে আন্তর্জাতিক সম্পর্কের সর্বপ্রধান ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিহ্নিত করা যায়। একটি শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ, ডেভেলপমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যাজ এ ডিসিপ্লিন। প্রথম বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক, ইন্টারন্যাশনাল রিলেশনস বিফোর দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। 1. প্রাক শিল্প বিপ্লব পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ গ্রিক দার্শনিকদের রচনায় এ সম্পর্কে বিক্ষিপ্ত কিছু আলোচনা লক্ষ্য করা গেলেও প্রখ্যাত গ্রিক ইতিহাসবিদ থুসিডাইডসের হিস্ট্রি অব পেলোপেনিসিয়ান ওয়ার নামক গ্রন্থটি আজও আন্তর্জাতিক সম্পর্কের ছাত্রছাত্রী ও গবেষক গবেষিকাদের কাছে ধ্রুপদী সাহিত্য বলে বিবেচিত হয়। নিকোলো ম্যাকিয়াভেলি রচিত দ্য প্রিন্সে পররাষ্ট্রনীতি প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। তাছাড়া বিশ্বশান্তি রক্ষার জন্য যে আন্তর্জাতিক সংগঠনের কথা বলা হয়ে থাকে সে সম্পর্কে প্রাথমিক আলোচনা লক্ষ্য করা যায় দান্তের ডি মোনার্কিয়াতে। এছাড়াও পিয়ের দুবয়, এমেরিক ক্রুসে, উইলিয়াম পেন, হবস, লক, বেন্থম, কান্ট প্রমুখের রচনায় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কিছু কিছু আলোচনা লক্ষ্য করা যায়। তবে ওইসব আলোচনা সুসংবদ্ধভাবে করা হয়নি। আবার আন্তর্জাতিক আইন সম্পর্কে আলোচনা করেছেন গ্রোটিয়াস, পুফেনডর্ফ প্রমুখ। তবে কৌটিল্যের অর্থশাস্ত্রকে আন্তর্জাতিক সম্পর্কের উপর অন্যতম শ্রেষ্ঠ রচনা বলে চিহ্নিত করা হয় আজও। ইউরোপে নবজাগরণ, রেনেসা ও সংস্কার আন্দোলন, রেফরমেশন মুভমেন্ট ভূখণ্ডকেন্দ্রিক রাষ্ট্রের উদ্ভবকে ত্বরান্বিত করেছিল। এরূপ রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটি সক্রিয় একক অ্যাক্টিভ ইউনিট বা কর্মকর্তা অ্যাক্টর হিসেবে ভূমিকা পালন করতে থাকে। 1648 সালে ইউরোপের রাষ্ট্রপ্রধান ও কূটনীতিবিদরা ওয়েস্টফালিয়াতে এক বৈঠকে সমবেত হন। সেখানে একটি চুক্তি সম্পাদনের মাধ্যমে সেই যুদ্ধের অবসান ঘটে এবং সেই চুক্তিটির নাম হয়ে ওঠে ওয়েস্টফালিয়া চুক্তি। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর তারা ঘোষণা করেন যে ইউরোপের রাজন্যবর্গ পবিত্র রোমান সাম্রাজ্য দ্য হোলি রোমান এম্পায়ারের নির্দেশ মেনে নিতে আর বাধ্য থাকবেন না। এর ফলে বিভিন্ন রাজ্যের এবং রাষ্ট্রের রাজনৈতিক স্বাতন্ত্র্য ও স্বাধীনতা স্বীকৃতি লাভ করে এবং আধুনিক জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার পথে উন্মুক্ত হয়ে যায়। শিল্প বিপ্লবের পরবর্তী পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। পরবর্তী সময়ে ইউরোপের শিল্প বিপ্লব ঘটার ফলে বিদেশ থেকে কাঁচামাল সংগ্রহ এবং শিল্পজাত দ্রব্য সামগ্রী বিক্রয়ের জন্য বিদেশি বাজার দখল করা অত্যন্ত জরুরি হয়ে ওঠে। এই মতব্যবস্থায় ইউরোপের শিল্প সমৃদ্ধ রাষ্ট্রগুলি বিদেশি বাজার দখলের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতেও বিন্দুমাত্র দ্বিধা করত না। আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত শক্তিশালী সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি যুদ্ধের ভীতি প্রদর্শনের মাধ্যমে অপেক্ষাকৃত কম শক্তিশালী রাষ্ট্রগুলিকে বিরোধের মীমাংসা করে নিতে বাধ্য করত। এইভাবে গোপন কূটনীতি বা সিক্রেট ডিপ্লোমেসির সূত্রপাত ঘটেছিল। বেন্থম তার প্রিন্সিপালস অফ ইন্টারন্যাশনাল ল নামক গ্রন্থ তাতে গোপন কূটনীতির স্বরূপ চমৎকারভাবে উদ্ঘাটন করেছেন।
দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ, ডেভেলপমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস বিটুইন দ্য টু ওয়ার্ল্ড ওয়ার্স। জনমনে প্রথম বিশ্বযুদ্ধের সর্বগ্রাসী ধ্বংসলীলার বিরূপ প্রতিক্রিয়া। সর্বগ্রাসী ধ্বংসলীলা ওই যুদ্ধের যৌক্তিকতা সম্পর্কে মানুষের মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তারা যুদ্ধকে চিরবিদায় জানাবার দাবিতে সোচ্চার হয়ে উঠেছিল। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে লেনিন ও উইলসনের অবদান। ওই পর্বে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে লেনিন এবং উইলসন তাদের অবদান বিশেষভাবে স্মরণীয়। 1917 সালের 8ই নভেম্বর গৃহীত হয়েছিল লেনিনের শান্তির জন্য অনুশাসন বা ডিক্রি অন পিস। এতে বলা হয় যে সোভিয়েত ইউনিয়ন জনগণের সামনে যাবতীয় আপোষ মীমাংসা নেগোসিয়েশনস করার ব্যাপারে তার দৃঢ় সংকল্পের কথা ঘোষণা করেছিল। সেই সঙ্গে সরকার প্রথম বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তিগুলোর মধ্যে যেসব গোপন চুক্তি সম্পাদিত হয়েছিল জনসাধারণের জ্ঞাতার্থে সেগুলি প্রকাশ করে দেয়। এর ফলে মিত্রশক্তির ভণ্ডামের মুখোশ খুলে পড়ে এবং পররাষ্ট্রনীতির ওপর গণতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন দেশের জনসাধারণ সোচ্চার হয়ে ওঠে। এরপর 1918 সালের 8ই জানুয়ারি মার্কিন রাষ্ট্রপতি উইলসন কংগ্রেসের মার্কিন আইনসভার সম্মুখে উত্থাপিত তাঁর 14 দফা প্রস্তাব, দ্য 14 পয়েন্টস, এতে সর্বপ্রকার গোপন কূটনীতির অবসান, অস্ত্র নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে সকলের নিরাপত্তা সুনিশ্চিতকরণ ও ওই সংগঠনে সব দেশকে, এমনকি পরাজিত জার্মানি ও অন্য দেশগুলি, এমনকি ভিন্ন মতাদর্শে বিশ্বাসী সোভিয়েত ইউনিয়নকেও সমমর্যাদা প্রদান প্রভৃতির করা কথা ঘোষণা করেন। বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা এবং বিভিন্ন দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ বা লিগ অফ নেশনস নামক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে বিভাগ, সমমতাদর্শী গোষ্ঠী ও কেন্দ্রসমূহের প্রতিষ্ঠা। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে শিক্ষাদান ও গবেষণার জন্য বিভাগ মানে ডিপার্টমেন্ট, সমমতাদর্শী গোষ্ঠী স্কুলস ও কেন্দ্র সেন্টার্স প্রতিষ্ঠিত হয়। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্যের নাম হলো ওয়েলস বিশ্ববিদ্যালয়ে 1919 সালে আন্তর্জাতিক রাজনীতির উড্রো উইলসন চেয়ার নামে একটি বিশেষ প্রফেসর পদ গড়ে তোলা হয়। 1930 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে চেয়ার অর্থাৎ বিশেষ প্রফেসর পদ স্থাপিত হয়। আন্তর্জাতিক সম্পর্কের চিন্তন কেন্দ্রের ভূমিকা। আন্তর্জাতিক সম্পর্কের চিন্তন কেন্দ্র থিঙ্ক ট্যাঙ্কস পঠন পাঠনযোগ্য একটি বিষয় হিসেবে আন্তর্জাতিক সম্পর্ককে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1910 সালে প্রতিষ্ঠিত কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস, 1920 সালে প্রতিষ্ঠিত রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং এর শাখা হিসেবে 1933 সালে প্রতিষ্ঠিত হয় যথাক্রমে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এইভাবে দুটি বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে একটি শাস্ত্র হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক যথেষ্ট পরিমাণে বিকাশ লাভ করে। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে আন্তর্জাতিক সংগঠনগুলির ভূমিকা। Role of the international organizations in the development of international relations.
আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে যে দুটি আন্তর্জাতিক সংগঠন উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে সেগুলি হল জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ। বিভিন্ন তাত্ত্বিক ধারা ও আন্তর্জাতিক সম্পর্ক, ডিফারেন্ট থিওরিটিক্যাল কারেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ধারার যথেষ্ট অবদান রয়েছে। এইসব ধারাকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। আদর্শবাদ অর্থাৎ আইডিয়ালিজম, বাস্তববাদ অর্থাৎ রিয়ালিজম, বহুত্ববাদ অর্থাৎ প্লুরালিজম, কাঠামোবাদ অর্থাৎ স্ট্রাকচারালিজম, নয়া উদারনীতিবিদ নিও লিবারালিজম, নয়া বাস্তববাদ নিও রিয়ালিজম। আলোচনা ক্ষেত্রের সম্প্রসারণ ও জটিলতা বৃদ্ধি। 90-এর দশকে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের পতন ও পূর্ব ইউরোপে সমাজতন্ত্রের বিপর্যয়, বিশ্ব রাজনীতির এক মেরুকেন্দ্রিকতা, বিশ্বব্যাপী মার্কিন আধিপত্য বিস্তার, উত্তর দক্ষিণ সম্পর্ক, দক্ষিণ দক্ষিণ সহযোগিতা, গ্যাট, বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর WTO, আন্তর্জাতিক অর্থভাণ্ডার, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF প্রভৃতির মাধ্যমে বিশ্ব অর্থনীতির উপর মার্কিন একাধিপত্য বিস্তার, নয়া আন্তর্জাতিক অর্থব্যবস্থা, নিউ ইকোনমিক অর্ডার, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার NIEO, সন্ত্রাসবাদ, পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ ও পরীক্ষা রোধ সংক্রান্ত চুক্তি প্রভৃতি সাম্প্রতিককালের আন্তর্জাতিক সম্পর্কের গতি প্রকৃতিকে গভীরভাবে প্রভাবিত করতে সক্ষম হয়েছে। বলা বাহুল্য, ওইসব বিষয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত হওয়ার ফলে তার আলোচনা ক্ষেত্র যেমন সম্প্রসারিত হয়েছে, তেমনি তা পূর্বাপেক্ষা অনেক বেশি জটিল আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সম্পর্কের কয়েকটি মৌলিক ধারণা, সাম কি কনসেপ্টস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। আন্তর্জাতিক সম্পর্ক কতগুলি মৌলিক ধারণা, কি কনসেপ্টস রয়েছে। এগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হল ক্ষমতা বা শক্তি, জাতীয় স্বার্থ এবং বিশ্বায়ন। ক্ষমতা বা শক্তি। ক্ষমতা বলতে অন্যকে এমনভাবে নিয়ন্ত্রণ করার সামর্থ্যকে বোঝায় যার মাধ্যমে নিয়ন্ত্রণকারী তার ইচ্ছামতো কাজ করতে অন্যদের বাধ্য করে। উদ্দেশ্য সাধনের উপায়, means of fulfillment of the purpose। শক্তিধর রাষ্ট্রগুলি তাদের লক্ষ্য পূরণের জন্য ক্ষমতা বা শক্তি প্রয়োগ করে থাকে। এক্ষেত্রে ক্ষমতা হলো লক্ষ্য পূরণের একটি উপায় মাত্র, কিন্তু শক্তিধর না হতে পারলে নিজের অস্তিত্ব বজায় রাখা রাষ্ট্রের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই ক্ষমতার অর্জন করাই হলো প্রতিটি রাষ্ট্রের প্রধান লক্ষ্য। অর্গ্যানস্কির মতো অনেকেই মনে করেন যে আন্তর্জাতিক ক্ষমতার পরিমাপ করা সহজসাধ্য ব্যাপার নয়, কারণ এর সঙ্গে বহু বোধগম্যহীন ইনট্যাঞ্জিবল উপাদান জড়িত থাকে। ক্ষমতা ও বল প্রয়োগের মধ্যে পার্থক্য, ডিফারেন্সেস বিটুইন পাওয়ার অ্যান্ড ফোর্স। এখানে ক্ষমতা বলতে কেবল বল প্রয়োগ কিংবা বল প্রয়োগের ভীতি প্রদর্শনকেই বোঝায় না, সেই সঙ্গে বুঝিয়ে সুঝিয়ে নিজের অনুকূলে আনয়ন, অর্থনৈতিক পুরস্কার প্রদান, সহযোগিতামূলক কার্য ও মতাদর্শগত ঐক্যের মতো ইতিবাচক এবং অহিংস পদ্ধতির অনুসরণকেও বোঝায়। ক্ষমতা ও প্রভাবের মধ্যে পার্থক্য, ডিফারেন্সেস বিটুইন পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। প্রভাব বলতে বল প্রয়োগ না করে
বুঝিয়ে সুঝিয়ে অন্যকে কোনো একটি কাজ করার বা কাজ থেকে বিরত থাকার ব্যাপারে তার সম্মতি আদায় করাকে বোঝায়। তাই কলম্বাস ও উলফে ক্ষমতাকে বল প্রয়োগ এবং প্রভাবের মধ্যবর্তী ও সমন্বয় সাধনকারী ধারণা হিসেবে চিহ্নিত করেছেন। শ্রেণী বিভাজন, ক্লাসিফিকেশন। আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতাকে E.H. কার 3 ভাগে ভাগ করেছেন। 1. সামরিক ক্ষমতা বা মিলিটারি পাওয়ার। 2. অর্থনৈতিক ক্ষমতা বা ইকোনমিক পাওয়ার। 3. জনমত গঠনের ক্ষমতা বা পাওয়ার ওভার ওপিনিয়ন। জাতীয় শক্তির উপাদানসমূহ, এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার। আন্তর্জাতিক সম্পর্ক পাঠ, দ্য স্টাডি অফ ইন্টারন্যাশনাল রিলেশনসের অন্যতম প্রধান উদ্দেশ্য হল জাতীয় শক্তি বা ক্ষমতা, ন্যাশনাল পাওয়ারের বিচার বিশ্লেষণ। তাই কেবল শক্তি বা ক্ষমতা শব্দটি ব্যবহার করার পরিবর্তে জাতীয় শক্তি বা ক্ষমতা কথাটি প্রয়োগ করা সমীচীন বলে মনে করা হয়। কারণ এরূপ করার সময় ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে জাতীয় নেতৃবৃন্দ কিংবা তাঁদের বক্তব্যের পরিবর্তে বিশ্লেষণের একক ইউনিট হিসেবে জাতি বা নেশন সামনের সারিতে এসে দাঁড়ায়। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে ডেভিস বলেছেন যে একটি অরণ্যে বৃহৎ বৃক্ষগুলি যেমন তার সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পরিবেশগত সাম্য, দি ইকোলজিক্যাল ব্যালেন্স অফ অল দি অর্গানিজমসকে নিয়ন্ত্রণ করে, তেমনি শক্তিধর জাতিসমূহ বিভিন্ন দেশের মধ্যে সম্পর্কের ধরন ও গতি প্রকৃতি, দ্য প্যাটার্ন অ্যান্ড দ্য ট্রেন্ড অফ রিলেশনস নির্ধারণ করে দেয়। তাই আন্তর্জাতিক সম্পর্ক ব্যক্তি বা ব্যক্তিবর্গের শক্তির পরিবর্তে জাতীয় শক্তির সমস্যাকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা ও বিশ্লেষণ করে। জাতীয় শক্তির উপাদানগুলিকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। 1. ভৌগোলিক উপাদান, জিওগ্রাফিক্যাল এলিমেন্ট। জাতীয় শক্তির নির্ধারক হিসেবে ভৌগোলিক উপাদানের গুরুত্বকে প্রধানত 4টি দিক থেকে আলোচনা করা যেতে পারে, যথা 1. অবস্থান বা লোকেশন। 2. আয়তন বা সাইজ। 3. জলবায়ু বা ক্লাইমেট। এবং 4. ভূপ্রকৃতি বা টোপোগ্রাফি। দ্বিতীয় ভাগ হচ্ছে জনসংখ্যা বা পপুলেশন। ভৌগোলিক উপাদানের মতো জনসংখ্যা জাতীয় শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়। জনসংখ্যার 2টি দিক রয়েছে, যথা সংখ্যাগত দিক এবং গুণগত দিক। এই 2টি দিকের মধ্যে যথাযথ সামঞ্জস্য প্রতিষ্ঠিত হলে জাতীয় শক্তি নিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে। তৃতীয় ভাগ হল প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্সেস। সাধারণভাবে প্রাকৃতিক সম্পদ বলতে কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, প্রাণীজ সম্পদ, জলজ সম্পদ, মৃত্তিকার উর্বরতা প্রভৃতিকে বোঝায়। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ বৃহৎ জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে সমর্থ হয়। বর্তমানে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলি তৈল সম্পদে অত্যধিক সমৃদ্ধ হওয়ায় তাদের উপর প্রভাব বিস্তারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে, হ্যান্স মর্গেনথাউ তাকে তৈল কূটনীতি বা অয়েল ডিপ্লোমেসি বলে চিহ্নিত করেন। চতুর্থ ভাগ শিল্পোন্নতি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। আধুনিক বিশ্বে শিল্পায়নকে কোনো একটি দেশের অগ্রগতির মাপকাঠি বলে গণ্য করা হয়।
শিল্পোন্নয়নের জন্য প্রাকৃতিক সম্পদ ও কাঁচা মাল ছাড়াও ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প পরিকাঠামো গড়ে তোলার জন্য যথেষ্ট পুঁজি, বিপুল সংখ্যক দক্ষ শ্রমিক, অতি উন্নত প্রযুক্তি, উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা, বিচক্ষণ ও দূরদৃষ্টি সম্পন্ন পরিচালক, উৎপাদিত শিল্প সামগ্রী বিক্রয়ের জন্য বাজার প্রভৃতি প্রয়োজন। বস্তুত শিল্পোন্নয়নের জন্যই কেবল নয়, একটি দেশকে সামরিক দিক থেকে শক্তিশালী করে গড়ে তোলার জন্যও প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হয়। পঞ্চম ভাগ, সামরিক প্রস্তুতি, মিলিটারি প্রিপেয়ারডনেস। একটি দেশের সামরিক প্রস্তুতি যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত প্রযুক্তিবিদ্যা, টেকনোলজি অফ ওয়ারফেয়ার, সুযোগ্য নেতৃত্ব, সামরিক বাহিনীর সংখ্যাগত ও গুণগত পরিমাণ প্রভৃতির উপর বিশেষভাবে নির্ভর করে। রাজনৈতিক উপাদান, পলিটিক্যাল এলিমেন্ট। এর মধ্যে একটি দেশের সরকার জাতীয় নীতির সঙ্গে সঙ্গে পররাষ্ট্রনীতি নির্ধারণ করেন। এই দুটি নীতি যাতে পরস্পর বিরোধী না হয়, সেজন্য সরকারকে সদা সর্বদাই সতর্ক থাকতে হয়। তাছাড়া নীতি নির্ধারণ, অগ্রাধিকার, স্থিরীকরণ, সম্পদ সংগ্রহ, উৎপাদন, বণ্টন ও বিনিয়োগ সংক্রান্ত নীতি প্রণয়ন, অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নীতি প্রণয়ন, অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থিরীকরণ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তার মধ্যে আমলাতন্ত্র রাজনৈতিক উপাদানের অন্যতম অবিচ্ছেদ্য অংশ হল আমলাতন্ত্র, বিউরোক্রেসি। প্রধানত উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে সরকারি নীতি নির্ধারণ ও রূপায়ণের ক্ষেত্রে আমলাদের অর্থাৎ উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের প্রাধান্য বিশেষভাবে লক্ষ্য করা যায়। জাতীয় নেতৃত্ব, ন্যাশনাল লিডারশিপ। নেতৃত্ব দূরদর্শী ও সুদক্ষ হলে দেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ প্রভৃতি উপাদানের কথা বিচার বিবেচনা করে সামর্থ্যের ভিত্তিতে এমন পররাষ্ট্রনীতি নির্ধারণ করেন যা নিশ্চিতভাবেই সাফল্য লাভ করে। তবে এই কথাও অস্বীকার করা যায় না যে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে এমন কয়েকজন অনন্য সাধারণ প্রতিভাসম্পন্ন বা ক্যারিসম্যাটিক নেতা বা নেত্রীর আবির্ভাব ঘটেছে, যাদের অবদানে কথা আজও সমগ্র বিশ্ব সকৃতজ্ঞ চিত্তে স্মরণ করে। উদাহরণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের এব্রাহাম লিঙ্কন, ভারতের জওয়াহরলাল নেহেরু ও ইন্দিরা গান্ধী, বাংলাদেশের মুজিবুর রহমান নাম বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে ওঠে। কূটনীতি বা ডিপ্লোমেসি। একটি দেশের সরকার যে পররাষ্ট্রনীতি নির্ধারণ করে তার বাস্তবায়নের দায়িত্ব অর্পিত হয় কূটনীতিবিদদের উপর। মর্গেনথাউ কূটনীতিকে জাতীয় শক্তির মস্তিষ্ক, দ্য ব্রেইন অফ ন্যাশনাল পাওয়ার, এবং পামার ও পার্কিন্স কূটনীতিবিদদের নিজ নিজ দেশের চক্ষু ও কর্ণ বলে চিহ্নিত করেছেন। সামাজিক উপাদান, সোশ্যাল এলিমেন্টস। সামাজিক উপাদানের মধ্যে সমাজের জাতপাতগত, উপজাতিগত, ধর্মগত, বর্ণগত ও ভাষাগত কাঠামোর অবস্থিতি লক্ষ্য করা যায়। একটি দেশ বলিষ্ঠ জাতীয় শক্তি হিসেবে তখনই আত্মপ্রকাশ করতে সক্ষম হবে যখন সংশ্লিষ্ট দেশের জনসাধারণ ওই সব কাঠামোর মধ্যে থেকেও বৃহত্তর জাতিগত স্বার্থকেই প্রাধান্য দেবে। উদাহরণ হিসেবে বলা যায়, ভারতে বিভিন্ন ধরনের জাতভুক্ত, উপজাতিভুক্ত
ধর্মীয় সম্প্রদায়ভুক্ত ও বিভিন্ন ভাষাভাষীর মানুষ বসবাস করলেও তাদের মূল পরিচয় হল তারা ভারতীয়, ইন্ডিয়ান। দশম ভাগ, মনস্তাত্ত্বিক উপাদান, সাইকোলজিক্যাল এলিমেন্ট। জাতীয় শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল মনস্তাত্ত্বিক উপাদান। এরূপ উপাদানের প্রধানত তিনটি অংশ রয়েছে, যথা জাতীয় চরিত্র বা ন্যাশনাল ক্যারেক্টার, দ্বিতীয় জাতীয় আত্মবিশ্বাসের নৈতিক শক্তি, ন্যাশনাল মোরাল, এবং তৃতীয় আন্তর্জাতিক মর্যাদা ও ভাবমূর্তি, ইন্টারন্যাশনাল প্রেস্টিজ অ্যান্ড ইমেজ। অন্তিম ভাগ হল আন্তর্জাতিক অবস্থান, ইন্টারন্যাশনাল পজিশন। আন্তর্জাতিক ক্ষেত্রে একটি রাষ্ট্রের অবস্থান তার জাতীয় শক্তির অন্যতম নির্ধারক বা উপাদান বলে বিবেচিত হয়। কোনো একটি রাষ্ট্র আঞ্চলিক ক্ষেত্রে গঠিত অর্থনৈতিক ও সামরিক জোটের শরিক হতে কিংবা জোট নিরপেক্ষ বা নিরপেক্ষ অবস্থান গ্রহণ করতে পারে। যে কোনো ধরনের জোটের শরিক হলে জোটভুক্ত রাষ্ট্রগুলির কাছে তার থেকে সাহায্য ও সহযোগিতা পেয়ে একটি দেশ তার জাতীয় শক্তির বৃদ্ধি সাধন করতে সক্ষম, কিন্তু জোটভুক্ত হওয়ায় তারও নেতিবাচক কিছু দিক রয়ে থাকে। আন্তর্জাতিক রাজনীতিতে ক্ষমতার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ পাওয়ার ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। ক্ষমতাশালী হয়ে ওঠার জন্য রাষ্ট্রসমূহ যেসব কার্য সম্পাদন করে আন্তর্জাতিক রাজনীতিতে সেগুলোকে ক্ষমতার রাজনীতি বা পাওয়ার পলিটিক্স বলা হয়। বাস্তববাদী তত্ত্বের চোখে আন্তর্জাতিক রাজনীতি হল শক্তি বা ক্ষমতার দ্বন্দ্ব, a struggle for power। জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট। জাতীয় স্বার্থ হল আন্তর্জাতিক রাজনীতির অন্যতম মৌলিক ধারণা। সাধারণভাবে জাতীয় স্বার্থ বলতে যাবতীয় জাতীয় মূল্যবোধের সমষ্টি, the sum total of all the national values কে বোঝায়। এক্ষেত্রে জাতীয় বলতে জাতি এবং রাষ্ট্র উভয়কেই বোঝানো হয়েছে। জাতীয় স্বার্থ বলতে জাতির সেই সব ন্যূনতম লক্ষ্য ও উদ্দেশ্য সমূহকে বোঝায় যেগুলি পূরণের জন্য রাষ্ট্রসমূহ সিদ্ধান্ত গ্রহণ করে। এইসব ন্যূনতম লক্ষ্যের মধ্যে জাতীয় নিরাপত্তা, জাতীয় উন্নয়ন ও শান্তিপূর্ণ বিশ্ব ব্যবস্থার প্রতিষ্ঠা বিশেষ উল্লেখযোগ্য। শ্রেণী বিভাজন, ক্লাসিফিকেশন। থমাস রবিনসনকে অনুসরণ করে জাতীয় স্বার্থকে 6টি ভাগে ভাগ করা যেতে পারে। মুখ্য জাতীয় স্বার্থ, প্রাইমারি ন্যাশনাল ইন্টারেস্ট। গৌণ জাতীয় স্বার্থ, সেকেন্ডারি ন্যাশনাল ইন্টারেস্ট। স্থায়ী জাতীয় স্বার্থ অর্থাৎ পার্মানেন্ট ন্যাশনাল ইন্টারেস্ট। পরিবর্তনীয় জাতীয় স্বার্থ, ভেরিয়েবল ন্যাশনাল ইন্টারেস্ট। সাধারণ জাতীয় স্বার্থ বা জেনারেল ন্যাশনাল ইন্টারেস্ট এবং সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ বা স্পেসিফিক ন্যাশনাল ইন্টারেস্ট। জাতীয় স্বার্থ রক্ষার উপায়সমূহ, মেথডস অফ প্রোটেক্টিং ন্যাশনাল ইন্টারেস্ট। প্রধানত 5টি উপায়ে জাতীয় স্বার্থ রক্ষা করা হয়ে থাকে। তা হল কূটনীতি, প্রচার, অর্থনৈতিক সাহায্য ও ঋণদান, জোট গঠন, বল প্রয়োগ। পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা, রোল অফ ন্যাশনাল ইন্টারেস্ট ইন দ্য মেকিং অফ ফরেন পলিসি। পররাষ্ট্রনীতি হল নীতি নির্ধারকদের সঙ্গে অভ্যন্তরীণ ও বাহ্যিক অর্থাৎ আন্তর্জাতিক পরিবেশ ও পরিস্থিতির মিথস্ক্রিয়া ইন্টারঅ্যাকশনের ফল। পররাষ্ট্রনীতির নির্ধারকরা জাতীয় স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে এরূপ নীতি নির্ধারণ করেন। জাতীয় স্বার্থের নির্ধারণকারী উপাদানসমূহ
determining elements of national interests. স্বার্থগোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, বুদ্ধিজীবীদের সংগঠন, জাতপাতগত সংগঠন, ভাষাগত সংগঠন ও জনসাধারণের মতামতের কথা উল্লেখ করা যেতে পারে। তাদের পরস্পর বিরোধী স্বার্থগুলির মধ্যে জাতীয় স্বার্থ সম্পর্কে মোটামুটিভাবে ঐকমত্য প্রতিষ্ঠিত না হলে একটি রাষ্ট্রের পক্ষে কখনোই শক্তিশালী পররাষ্ট্র নীতি গ্রহণ করা সম্ভব হয় না। অবশ্য একথা সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স প্রভৃতির মতো পাশ্চাত্যের উন্নত দেশগুলিতে স্বার্থগোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো নিজেদের স্বার্থকে জাতীয় স্বার্থের মধ্যে অন্তর্ভুক্তিকরণের জন্য যেভাবে প্রচেষ্টা চালায়, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলিতে এরূপ দেখা যায় না। জাতীয় স্বার্থের বিভিন্নতা ও পররাষ্ট্রনীতি, ডিফারেন্সেস অফ ন্যাশনাল ইন্টারেস্টস অ্যান্ড ফরেন পলিসিস। ক্ষুদ্র বৃহৎ সব রাষ্ট্রেরই জাতীয় স্বার্থ এক ও অভিন্ন না হওয়ায় স্বাভাবিকভাবে বিভিন্ন রাষ্ট্রের পররাষ্ট্রনীতির মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। এমনকি জাতীয় স্বার্থের ভিন্নতা এক রাষ্ট্রের পররাষ্ট্রনীতির সঙ্গে অন্য এক বা একাধিক রাষ্ট্রের পররাষ্ট্রনীতির চরম পার্থক্য এনে দেয়। তার ফলে ওইসব রাষ্ট্র যে কোনো আন্তর্জাতিক বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান গ্রহণ করে। এরূপ ক্ষেত্রে কূটনৈতিক কিংবা বাণিজ্যিক প্রতিনিধিদের কনসালসদের মাধ্যমে আলাপ আলোচনার পথ ধরে ওইসব রাষ্ট্র সংশ্লিষ্ট বিতর্কিত বিষয়ে মোটামুটিভাবে ঐকমত্যে উপনীত হওয়ার জন্য সচেষ্ট হয়। পররাষ্ট্রনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ কয়েকটি জাতীয় স্বার্থের ভূমিকা। রোল অফ সাম ইম্পর্টেন্ট ন্যাশনাল ইন্টারেস্টস ইন ডিটারমাইনিং ফরেন পলিসিস। 1. জাতীয় স্বাধীনতা ও নিরাপত্তা, ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সিকিউরিটি। 2. জাতীয় উন্নয়ন, ন্যাশনাল ডেভেলপমেন্ট। 3. বিশ্ব ব্যবস্থা, দ্য ওয়ার্ল্ড সিস্টেম। এবং 4. রাজনৈতিক মতাদর্শ, পলিটিক্যাল আইডিওলজি। 5. নিরস্ত্রীকরণ, বিশ্বায়ন, গ্লোবালাইজেশন। সাম্প্রতিককালে বিশ্বায়নকে কেন্দ্র করে সমগ্র বিশ্বের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি ও সংস্কৃতি গভীরভাবে আলোড়িত হচ্ছে। বিশ্বায়নকে এমন একটি বিশ্বব্যাপী প্রক্রিয়া বলে চিহ্নিত করা যায় যাতে রাষ্ট্র সংঘাত ধারণার অবসান ঘটিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী অবাধ আদান প্রদান চালানো সম্ভব হয়। বিশ্বায়নের প্রকৃতিকে প্রধানত 3টি দিক থেকে আলোচনা করা যায়। আর্থিক দিক, যার মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, বিভিন্ন অঞ্চলের মধ্যে লোকজনের অভিগমন মানে ইমিগ্রেশন ও নির্গমন মাইগ্রেশন, বিভিন্ন দেশের মধ্যে অর্থ ও অন্যান্য বিনিময় মাধ্যমের সঞ্চালন, এক দেশের পুঁজি অন্য দেশে বিনিয়োগের মাধ্যমে সেখানে শিল্পজাত দ্রব্য, কৃষিজ পণ্য অথবা পরিষেবামূলক পণ্য উৎপাদন করে সংশ্লিষ্ট দেশে কিংবা অন্য দেশে বিক্রয়ের প্রবাহ সৃষ্টি, এক দেশ থেকে অন্য দেশে লগ্নি পুঁজির আদান প্রদান, বহুজাতিক অথবা আন্তর্জাতিক বাণিজ্য সংস্থাগুলি মাল্টিন্যাশনাল ও ট্রান্সন্যাশনাল কর্পোরেশনসকে বাণিজ্য, বিনিয়োগ ও উৎপাদনের অবাধ স্বাধীনতা দান এবং বিভিন্ন দেশের মধ্যে প্রযুক্তির আদান প্রদান এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তথ্য মাধ্যমের বিস্তার ও বিভিন্ন দেশের তথ্য মাধ্যমের ওপর বৈদ্যুতিন প্রযুক্তির প্রয়োগ। রাজনৈতিক দিক থেকে বিশ্বায়ন জাতিরাষ্ট্র বা নেশন স্টেটের সম্পূর্ণ বিরোধী।
শক্তিশালী জাতিরাষ্ট্র বিশ্বায়িত বৃহৎ পুঁজির সঙ্গে যতখানি দর কষাকষি করতে সক্ষম, ক্ষুদ্র ক্ষুদ্র স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠানগুলির সেই সামর্থ্য থাকে না। তাই সেগুলি বৃহৎ পুঁজির নির্দেশেই পরিচালিত হতে বাধ্য হয়। এইভাবে বিশ্বায়নের পাশাপাশি বিশ্বের আঞ্চলিককরণও ঘটছে। সাংস্কৃতিক দিক, বা এটাকে বলাও হয় সাংস্কৃতিক বিশ্বায়ন। বিশ্বায়নের লক্ষ্য হল বিশ্বব্যাপী একটি সমরূপ সংস্কৃতি, a homogeneous culture গড়ে তোলা। ইন্টারনেট সহ বিভিন্ন অত্যাধুনিক গণমাধ্যমের সাহায্যে এরূপ সংস্কৃতি গড়ে তোলার কাজে আন্তর্জাতিক গণমাধ্যম কর্পোরেশনগুলি আত্মনিয়োগ করে। ফলাফল, ইফেক্টস অফ গ্লোবালাইজেশন। অর্থনৈতিক ক্ষেত্রে এইভাবেই কাঠামোগত সংস্কারের নামে বহুজাতিক সংস্থাগুলিকে কার্যত অবাধ শোষণের অধিকার প্রদান করা হয়েছে। সাংস্কৃতিক ক্ষেত্র, পশ্চিমী ভোগবাদী সংস্কৃতি আজ ব্যাপকভাবে প্রচার ও প্রসার লাভ করতে পেরেছে। এর ফলে বাড়ি, গাড়ি, জমি, টিভি, ফ্রিজ, এয়ার কুলার প্রভৃতি পণ্যের চাহিদা একদিকে যেমন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে তেমনি টিভি ও সিনেমার দৌলতে যৌনতা ও মাফিয়াতন্ত্রের পাশাপাশি হিংস্রতাকেও মানব সমাজের স্বাভাবিক অঙ্গ হিসেবে তুলে ধরা হচ্ছে। পরিবেশগত ক্ষেত্র, তৃতীয় বিশ্বের দেশগুলিতে বহুজাতিক সংস্থাগুলির যেসব শিল্প গড়ে উঠেছে সেগুলির মধ্যে বেশ কিছুকে পরিবেশ দূষণকারী হিসেবে চিহ্নিত করা যায়। তাছাড়া কলকারখানায় উৎপাদনের পর বর্জ্য পদার্থ ফেলে দেওয়ার ফলেও পরিবেশ দূষিত হয়। উন্নত পুঁজিবাদী দেশগুলিতে পরিবেশ রক্ষার আইন যথেষ্ট কঠোরভাবে মেনে চলা হয় বলে বহুজাতিক সংস্থাগুলি তৃতীয় বিশ্বের দেশগুলিতে পরিবেশ দূষণকারী শিল্প গড়ে তোলার কাজে বিশেষভাবে যত্নবান হয়েছে। এবারে আসা যাক বিশ্বায়নের অর্থে, মিনিং অফ গ্লোবালাইজেশন। রোল্যান্ড রবার্টসন বিশ্বের সংকুচিতকরণ ও একত্রীকরণকেই বিশ্বায়ন বলে চিহ্নিত করেছিলেন। বিশ্বায়ন ধারণাটি কেন্দ্রীয় বিষয় হল এক ও অবিভক্ত বিশ্ব গঠন। এমনকি কার্ল মার্কসও বিশ্বায়ন শব্দটি প্রয়োগ না করলেও তিনি বলেছিলেন যে পুরনো স্থানীয় ও জাতীয় স্বাতন্ত্র্য ও স্বয়ংসম্পূর্ণতা, দ্য ওল্ড লোকাল অ্যান্ড ন্যাশনাল সিক্লুশন অ্যান্ড সেলফ সাফিসিয়েন্সির পরিবর্তে আমরা পেয়েছি জাতিসমূহের বিশ্বজনীন পারস্পরিক নির্ভরশীলতা, ইউনিভার্সাল ইন্টারডিপেন্ডেন্স। ওয়ালারস্টাইন, গিলপিন তাদের মতে বিশ্বায়নের ফলে রাষ্ট্রের কর্তৃত্ব কিছুটা হ্রাস পেলেও তার সার্বভৌমিকতা কিন্তু অক্ষুণ্ণই থেকে যাবে। রাষ্ট্রীয় সার্বভৌমিকতা, স্টেট সভারেন্টি। অস্টিন বলেছেন, যখন কোনো সমাজে নির্দিষ্ট কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ব্যক্তি বা ব্যক্তি সংসদ অপর কোনো অনুরূপ কর্তৃপক্ষের প্রতি আনুগত্য স্বীকার না করেও সেই সমাজের অধিকাংশ সদস্যের স্বাভাবিক আনুগত্য লাভ করে, তখন সেই নির্দিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ এই সমাজ হল একটি স্বাধীন ও রাজনৈতিক সমাজ। রাষ্ট্রীয় সার্বভৌমিকতার দুটি দিক, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। সার্বভৌম ক্ষমতার অধিকারী হওয়ার ফলে রাষ্ট্র সম্পূর্ণ স্বাধীনভাবে অন্য রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে যেমন সম্পর্ক স্থাপন করতে পারে, তেমনি পররাষ্ট্রনীতি নির্ধারণ, যুদ্ধ ঘোষণা, শান্তি প্রতিষ্ঠা, বিভিন্ন ধরনের চুক্তি সম্পাদন প্রভৃতি করার অধিকারী। রাষ্ট্রীয় সার্বভৌমিকতা ও বিশ্বায়ন, স্টেট সভারেন্টি অ্যান্ড গ্লোবালাইজেশন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এই বিতর্ক মূলত যে প্রশ্নটিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ও হচ্ছে তা হল
রাষ্ট্রীয় সার্বভৌমিকতার ওপর বিশ্বায়নের প্রভাব। ঠান্ডা লড়াই পর্বে পূর্ণ রাষ্ট্রীয় সার্বভৌমিকতার অনুপস্থিতি। বিশ্বায়নের প্রবক্তারা দাবি করেন যে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ারের অবসান ও একমেরুকেন্দ্রিকতার যুগে রাষ্ট্রীয় সার্বভৌমিকতার বিশেষ কোনো প্রাসঙ্গিকতা নেই, কারণ আজকের বিশ্বে কোনো রাষ্ট্রই এককভাবে তার তথাকথিত নিরঙ্কুশ ও অবাধ ক্ষমতার বাস্তব রূপায়ণ ঘটাতে পারে না। পারস্পরিক নির্ভরশীলতা, ইন্টারডিপেন্ডেন্স ও অতি জাতীয়তাবাদ, ট্রান্সন্যাশনালিজমের প্রবণতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে বিশ্ব রাজনীতি তথা আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রগুলি ভূমিকা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। অবাধ বাণিজ্য নীতি। বিশ্বায়নের প্রবক্তারা অবাধ বাণিজ্য নীতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাদের যুক্তি হল, ব্যবসা বাণিজ্যকে সংকীর্ণ রাষ্ট্রীয় সীমানার মধ্যে আবদ্ধ না রেখে তাকে সবার জন্যে উন্মুক্ত করে দিলে সব দেশের, বিশেষত উন্নয়নশীল দেশগুলির অভূতপূর্ব আর্থিক উন্নতি ঘটবে। অবশ্য এরূপ করা তখনই সম্ভব হবে যখন প্রতিটি রাষ্ট্র কোনো রূপে শর্ত আরোপ না করেই অবাধ বাণিজ্য নীতিটিকে কার্যকর করার জন্য এগিয়ে আসবে। এর অর্থ বিশ্বায়নের সুমহান নীতিটিকে কার্যকর করার জন্য প্রতিটি রাষ্ট্রকেই তার ব্যবসা বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ আরোপ করার ক্ষমতা পরিত্যাগ করতে হবে। এছাড়াও যেটি দেখা যায় সেটি হচ্ছে প্রযুক্তিগত বিপ্লব, কাঠামোগত পুনর্বিন্যাস, অভিন্ন সংস্কৃতি গড়ে তোলার প্রয়াস এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। পরিশেষে বলা যায়, কোনো রাষ্ট্রকেই বর্তমানে সাবেকি অর্থে চরম রাষ্ট্রীয় সার্বভৌমিকতার অধিকারী বলে মেনে নেওয়া যায় না। সেটি সম্ভবও হয় না অনেক ক্ষেত্রে। ধন্যবাদ।